শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। জাতীয় সংসদের অধিবেশন চলছে, প্রশ্নোত্তর পর্ব। এই অধিবেশনটা শুরুর দিন থেকেই ভেতরে ভেতরে জমছিল একটা অস্বস্তি, উত্তেজনার বীজ মনে যাচ্ছিল একটার পর একটা ঘটনা। আর ঠিক সেই অধিবেশনেই উঠে দাঁড়ালেন এক সংসদ সদস্য, সংসদের ভেতরের মহলে যাকে অনেকেই ডাকেন একটা বিশেষ ডাকনামে। তার হাতে ছিল কাগজের একটা স্তূপ, আর সেই কাগজে লেখা ছিল সংখ্যা। শুধু শুধু সংখ্যা না, এই সংখ্যাগুলো ছিল আসলে একটার পর একটা প্রশ্নবাণ। তিনি জানতে চাইলেন, স্বরাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর থেকে এত মামলা, এত অপরাধ ঘটে গেল, কিন্তু আসামিদের গ্রেফতার কোথায়? অপরাধের যত ঊর্ধ্বগতি, গ্রেফতারের তালিকা কেন এত খাটো? এবং তিনি জুড়ে দিলেন সবচেয়ে ধারালো কথা, যিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে আছেন, এই পরিসংখ্যান তার না জানার কথা না। বুঝতেই পারছেন, মাঠটা যেন সরাসরি একটা দাবানলে পরিণত হয়েছে। এখন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পালা। প্রত্যাশা ছিল আসবে একটা সাবধান, গোছানো, আমলাতান্ত্রিক জবাব, কিন্তু যা এলো তা ছিল সম্পূর্ণ বিপরীত। উত্তরের বদলে এলো হেলে না ফেলা এক ঝাঁকুনি। বলা হলো, এটা জাতীয় সংসদ, শাহবাগের মোড় না। শাহবাগে দাঁড়িয়ে চিৎকার করা এক জিনিস, সংসদে কথা বলা আরেক জিনিস। প্রশ্ন করতে হলে নির্দিষ্ট প্রশ্ন আনুন, নির্দিষ্ট মামলার বর্ণনা দিন। এই হাওয়ায় অভিযোগে কিচ্ছু বলা যায় না। এই কথাগুলো এমন এক ভঙ্গিতে বলা হলো যেন প্রশ্নকর্তার দিকে তাক করে ছোড়া হচ্ছে ছোট্ট একটা তীর। ভাবুন এইবার এই ছবিটা, একদিকে দাঁড়িয়ে আছেন এক সংসদ সদস্য, হাতে অপরাধের হিসাব, অন্যদিকে দায়িত্বশীল এক মন্ত্রী, যিনি সেই হিসাব না মেলাতে গিয়ে উল্টো পুরো সংসদকে ক্লাসরুম বানিয়ে ফেললেন, নিজের আসন বানালেন বেদি। এই মুহূর্তটাই ছিল এই চামড়ার উপর শেষ এক টোকা, যেটা বছরের পর বছর জমে থাকা সহনশীলতার চামড়াটাকে ছিঁড়ে ফেলল। আর তখনই ঘটল সেটা, যে মানুষটা বছরের পর বছর হাসি মুখে সব হজম করেছেন, যা এই সংসদে দীর্ঘদিন কেউ শোনেনি। তিনি জিজ্ঞেস করলেন, এই সংসদে বসে আছেন যারা, তারা কি কারো ছাত্র হতে এসেছেন? কেউ কারো কাছে পড়তে নির্বাচিত হননি। এখানে কোটি কোটি মানুষের প্রতিনিধিরা বসে আছেন, কোনো প্রভুর সামনে হাত গুটিয়ে বসার জন্য না। কিন্তু এই সংসদ কারো পাঠশালা না। বলার ভঙ্গিতে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তাকিয়েছিলেন অবাক চোখে। এই মানুষটা এভাবে বলতে পারেন, এটা হয়তো তিনি ভাবতেও পারেননি। কিন্তু আপনিই বলুন, প্রত্যারিত তীর কি আর তুনে ফিরে যায়? যে বার্তাটা ছড়িয়ে পড়ে গেছে ঘরে ঘরে, সেটা কি আর প্রত্যাহারে মুছা যায়? কিন্তু গল্পের আসল গভীরটাই ঝগড়াটুকুতে না। আসল প্রশ্ন হলো, কেন এই বিস্ফোরণটা আজই হলো? আসুন পেছনের যে ঘটনাগুলো জমে জমে চাপ তৈরি করেছে সেগুলোর দিকে তাকাই। এই সরকারের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলার খবরগুলো খুব ভালো যাচ্ছে না। একের পর এক সংসদ সদস্যের উপর হামলা, বিরোধী নেতাদের উপর হামলা, নতুন রাজনীতির মাঠে নেমে আসা দলের নেতাদের উপর একের পর এক আক্রমণ, এক নেতার উপর কয়েকবার হামলার ঘটনা। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর অংশ, হামলাকারীরা ধরা পড়ছে না, উল্টো অনেক ক্ষেত্রে হামলার শিকার মানুষগুলোই আটক হচ্ছে। ভাবুন তো, এমন হিসাব কোনো সমাজে কি টেকে আসলে? যোগ করুন সাংবাদিকদের অভিজ্ঞতাগুলো। আইন শৃঙ্খলার প্রশ্ন করলেই দায়িত্বশীল মহলের কাছ থেকে সরে আসছে হয় বিরক্তি, হয় ধমক, নয়তো প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার কৌশল। এমনকি ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনাও মনে করিয়ে দেয়। শিল্পীদের বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হলো, স্বরাষ্ট্রপ্রধান সেখানে গেল, কিন্তু জবাবের বদলে আসলো ওই ধরনের বক্তব্য, যা একজন দায়িত্বশীল পদাধিকারীর মুখে কেমন করে খাপ খায় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাহলে বুঝতেই পারছেন, একটা টোকা না, বছর জুড়ে জমে থাকা শত শত টোকার পর এই বিস্ফোরণ। তিনি পর্যন্ত বলেই ফেললেন, আইন শৃঙ্খলার প্রশ্ন তুললেই হয় ব্যঙ্গ শুনতে হয়, নয়তো চতুর ভাষায় পুরো বিষয়টা ঢেকে দেওয়ার চেষ্টা। এমনকি তিনি মর্মান্তিক মন্তব্য পর্যন্ত করলেন, ৭২-এর এই দেশে ৬৪টা জেলার জন্য ৬৪ জন আলাদা স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও বুঝি ক্ষতি হতো না। কথাটা রসিকতার মোড়কে বলা হলেও ভেতরের বিষয়টাকে আপনি স্পষ্ট শুনতে পারছেন না। এরপর ঘটল সেদিনের আরেকটা গুরুত্বপূর্ণ দৃশ্য। স্পিকার, সংসদের সংরক্ষক, তিনি দুই পক্ষেরই মুখোমুখি সংঘাত দেখে যে আশঙ্কা করলেন, সেটা অনেকটা জানান দেওয়ার মতো। তিনি বললেন, কথায় কথায় এভাবে যদি কেউ কারো বক্তব্য সহ্য করতে না পারেন, একজনের কথা বলার সময় অন্যজন এভাবে নেমে পড়তে থাকেন, তাহলে সংসদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ভেবে দেখুন, এই নতুন সংসদের বয়স এখনও মাস খানিকেরও কম। পুরনো সংসদ ভেঙে একটা নতুন রাজনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে আসনগুলো এসেছে। আর শুরুতেই যদি বাড়ির ভেতরে এই অগ্নিকাণ্ড, তাহলে আগামী 5 বছর কোন মেজাজে কাটবে? রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে তাই শুধু একটা হট্টগোল বলেই দেখছেন না, তারা দেখছেন একটা জোটের ভেতরের ফাটলের ইঙ্গিত। যারা একসঙ্গে এক দাবি নিয়ে এত বছর লড়েছে, দায়িত্ব ভাগ করে নেওয়ার পর তাদের ভেতরে যদি অবিশ্বাস, তাহলে প্রতিপক্ষকে আর কিছুই করতে হয় না, ফাটলগুলো নিজে নিজেই বিস্তৃত হয়। কিন্তু আমি বলেছিলাম, এই গল্পের একটা টুইস্ট বাকি। এই আস্ত হট্টগোলের মাঝখানে অন্য এক কোণে দাঁড়িয়ে সরকারের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন একটা কথা বলেছেন, যা এই সংসদের আজকের দিনটাকে ইতিহাসের খাতায় আলাদা করে লিখিয়ে দিল।
পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা সেই ব্যক্তি ঘোষণা করলেন, বাংলাদেশ আর কখনো কারোর সামনে মাথা নত করবে না। দীর্ঘ 15 বছরের শাসনামলে দেশের নীতিমালা যাদের হাতে ছিল না, সে অতীতের গন্ধ ঝেড়ে ফেলে এখন নতজন কূটনীতির একটা কবর রচনা করা হয়েছিল। এই ছিল তার ভাষার মর্ম। আপনার চোখের সামনে কি দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি ভেসে উঠছে? সংসদের এক কোণে ভেতরের দুর্বলতা নিয়ে প্রকাশ্য ঝগড়া, অন্য কোণে বাহিরের বিশ্বকে সম্বোধন করে হাড় শক্ত করার ঘোষণা। এই দুটো বার্তা একই দিনে একই ছাদের নিচ থেকে বেরিয়ে আসাটা এখানেই আসল রহস্য। এবার আসি পুরনো ঘটনার সম্ভাব্য প্রভাবের দিকে। প্রথমত, এই প্রকাশ্য রাগকে সত্যি অসাবধানে ফেটে পড়া নাকি একটা হিসাব করার সংকেত? রাজনীতির ভাষায় রাগও অনেক সময় যন্ত্র। এই বিস্ফোরণের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, সরকার ভেতর থেকেও আইন শৃঙ্খলা ব্যর্থতা নিয়ে যে অসন্তোষ মাঠে মাঠে আছে তা চাপা পড়ে থাকবে না। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র দপ্তরের উপর চাপ বাড়ল বহুগুণ। সংসদের ভেতরের এই জনসমক্ষে অভিযোগ মানে এখন থেকে প্রতিটা গ্রেফতার না হওয়া খবর আর সংবাদ সম্মেলনের খবর নয়, সেটা সংসদের কার্যক্রমের অংশ হয়ে থাকবে। তৃতীয়ত, জনমনের দৃশ্যের একটা দ্বিমুখী প্রভাব পড়বে। একদিকে যারা এতদিন ভাবতেন নরম সরম নেতারা কঠিন কথা বলতে পারেন না, তারা এই আগুন দেখে চমকে যাবেন। অন্যদিকে যারা খোদ সরকারের ঘনিষ্ঠ মহলের ভেতরেই অসন্তোষে আছে দেখে নিশ্চিত হবেন। আর চতুর্থত, এবং এটাই সবচেয়ে স্পর্শকাতর, বিরোধী শিবির এই ফাটলকে হাতিয়ার বানাতে দেরি করবে না। তাহলে এবার শেষ কথায় আসি, একটা নরম মানুষেরা কেন এত নজর কাড়ে? কারণ নরম মানুষ যখন চুপ থাকে তখন তার চুপটা ভদ্রতা, কিন্তু যখন সেই মানুষটা রাগে ফেটে পড়ে তখন বোঝা যায় পাত্রটা যতক্ষণ ফুটছিল ততক্ষণ সেটা ছিল ধৈর্য না, সতর্কতার শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাওয়ার গণনা। এবার আপনার কি মনে হয়, এই রাগ কি ছিল আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রতি একটা সৎক্ষোভ? গতকালের সংসদে হয়তো সেই গণনাটা শেষ হয়ে গেছে। এখন একটা প্রশ্ন, এই আগুন কি কেবল একটা দিনের ঘটনা হয়ে থেমে যাবে, নাকি এটা তার শুরু, যার পরের ধাপে আসবে দায়িত্বের পুনর্বণ্টন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে টানাপোড়েন, এমনকি আরও কোনো বড় ধরনের ফাটল? নাকি এটা ছিল জোটের ভেতরের ক্ষমতার লড়াইয়ের একটা প্রকাশ? স্বরাষ্ট্র দপ্তরের ব্যাখ্যাকে আপনি কি গ্রহণ করেন, নাকি আপনার মনে হয় দায়িত্ব যার তাকেই পরিসংখ্যানে জবাব দিতে হবে? আর সবচেয়ে মজার প্রশ্ন, সংসদের ভেতরে এই মুহূর্তে উপস্থিত থাকলে আপনি কার পক্ষে দাঁড়াতেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ এই বিতর্কে আপনার একটা কথাও এই আলোচনার অংশ। আর যদি মনে হয় এই বিশ্লেষণটা আপনার পরিচিত কেউ সংসদের ভেতরের খবর জানতে চাইবেন, তাহলে ভিডিওটা তার কাছে পৌঁছে দিন। সংসদের পরবর্তী অধিবেশনে কি ঘটে, আইন শৃঙ্খলার এই জোর কোথায় গিয়ে থামে, সব আপডেট নিয়ে আবারও হাজির হব। ততদিন থাকুন সংযুক্ত, থাকুন সচেতন, কারণ রাজনীতির এই সংসদ নাটকে আসল মোড়টা সবসময় ঘটে পরের পর্বে, আর সে পর্ব শুরু হতে আর বেশি দেরি নেই।